আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত 3টি গল্প পাঠ করে শোনাব। তার মধ্যে একটি গল্প লিখেছেন চিত্রদীপ সোম। গল্পটির নাম শান্তিনিকেতনে অশান্তি। তাহলে শুরু করছি প্রথম গল্প, ইন্টেরিয়র ডেকোরেশন। আজকাল একটা শব্দ খুব শুনি, ইন্টেরিয়র ডেকোরেশন বা অন্দরসজ্জা। ছোটবেলায় এই শব্দটা শুনিনি। আমাদের ঘরের অন্দরসজ্জা ছিল এই রকম। খান কতক ঘর, প্রতিটা ঘরে চৌকি পাতা, সেখানে বাবরের আমলের একটি তোষক, পাড়ার পচা কাকু, কমল জেঠু, মিনা পিসি যে যখন খুশি এসে বিছানার ওপর ধপ করে বসে পড়েছেন, তাস পিটিয়েছেন, লম্বা চওড়া বুলি আওড়েছেন। ওই চৌকির নিচে অসংখ্য টিনের কৌটো, কাচের বয়েম, সুখে থেকো লেখা তরঙ্গ, কাচের জারে ঠাকুমার তৈরি কুলের আচার, মুরগির মোয়া, নারকেলের নাড়ু। চৌকির নিচে গহীন আঁধার, ওইখানেই আছে লাল কমল, নীল কমল, ওইখানেই তেপান্তরের মাঠ। ঘরে একটা বড় বাঁক, সেখানে গুচ্ছের কাঁসার বাসন, পুরনো গুপ্ত প্রেস পঞ্জিকা, কেসিনাগের ছেঁড়া অঙ্কের বই, মায়ের পুরনো শাড়ি দিয়ে সেই বাক্স ঢাকা। দেওয়ালের ঠাকুর দেবতার ক্যালেন্ডার, শ্রী চৈতন্যের উদ্বাহু মৃন্ময় মূর্তি, পেরেকে ঝোলানো কুলো, মোটা শিকের জানলা, একটা যথাসম্ভব আগোছালো কাঠের আনলা, ইতিউতি কাঠের পিঁড়ি, পানের বাটা এবং এক অদ্ভুত মায়ামাখা গন্ধ। এই হলো অন্দরসজ্জা। আমার, আপনার, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, চারু মজুমদার, কেসি পাল, হেমন্ত মুখোপাধ্যায়, রতন, কেলো, নন্দ, বিলে, সবার। এই অন্দরসজ্জাতেই প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানী হয়েছেন, উত্তম কুমার মহানায়ক হয়েছেন, মান্না দে গায়ক হয়েছেন, নজরুল কবি হয়েছেন। কারো ঘরে অমুক কোণে লাফিং বুদ্ধ, তমুক কোণে বনসাই বট, তমুক কোণে 45 ডিগ্রি হেলিয়ে গণেশের মূর্তি। কিছুই ছিল না। আজকাল প্রায় অনেকের বাড়িতেই আছে। কারণ আমরা এলিট হচ্ছি। এলিট হচ্ছি মানে মেপে খাচ্ছি, মেপে হাসছি, মেপে কথা বলছি, স্বার্থ বুঝে চলছি, ক্রমশ একা হচ্ছি। এলিট হচ্ছি মানে লক্ষ লক্ষ কুসংস্কার ছেঁকে ধরছে, ভুঁড়ি বাড়ছে। এলিট হচ্ছে মানে কাজের থেকে কথায় বড় হচ্ছি। কারণ লেখা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, মন ছুঁয়ে গেল আমার। গ্র্যাজুয়েশন শেষ করে ছেলে একদিন বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি কোনো উত্তর দিলেন না, শুধু মৃদু হেসে বললেন, চল আজ ঘুড়ি উড়াই, তখন তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। ছেলে বিস্মিত হয়ে বলল, এই বয়সে ঘুড়ি উড়াবেন বাবা? আজব তো। কিছু না বলে বাবা ছেলের হাত ধরে টেনে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে
কয়েকজন ছোট্ট বাচ্চা রঙিন ঘুড়ি উড়াচ্ছিল। বাবা তাদের একজনের কাছ থেকে একটা ঘুড়ি চেয়ে নিলেন। তারপর লাটাই হাতে নিয়ে ঘুড়ি উড়াতে শুরু করলেন। সুতো আস্তে আস্তে ছাড়তে ছাড়তে ঘুড়িটাকে আকাশের অনেক উপরে তুলে দিলেন। ছেলে চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। এক সময় বাবা বললেন, দেখেছ খোকা, ঘুড়িটা কত উপরে উঠেছে, অথচ এখনো সুতো ধরে রাখা আছে। তোমার কি মনে হয় না এই সুতোর টানটাই ওকে আরও উপরে যেতে বাধা দিচ্ছে? ছেলে কিছু না ভেবেই বলল, হ্যাঁ ঠিকই তো, সুতো না থাকলে ঘুড়ি আরও উপরে উঠতে পারত। মৃদু হাসলেন বাবা। তারপর হালকা টানে সুতো কেটে দিলেন। মুক্ত ঘুড়ি প্রথমে একটু উপরে উঠল বটে, কিন্তু তারপরেই দিশাহীন হয়ে দুলতে দুলতে নেমে এলো নিচের দিকে। অবশেষে কোথায় যেন হারিয়ে গেল দৃষ্টিসীমার বাইরে। বাবা এবার ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, দেখলে খোকা, জীবনে যখন আমরা কোনো উচ্চতায় থাকি তখন মনে হয় কিছু বন্ধন আমাদের টেনে রাখছে, যেমন পরিবার, বাবা মা, স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব, নীতিবোধ, দায়িত্ব, শৃঙ্খলা, এসব আমাদের পেছন থেকে টেনে ধরেছে, আমাদের আর এগোতে দিচ্ছে না। তখন আমরা ভাবি এই সব থেকে মুক্ত হলেই বুঝি অনেক উপরে ওঠা যায়। কিন্তু বাস্তবতা হলো ঠিক এই বন্ধনগুলোর জন্যই আমরা টিকে থাকি। এইগুলোই আমাদের ভারসাম্য দেয়, পথ দেখায়, পতন থেকে রক্ষা করে। সুতো ছাড়লে যেমন ঘুড়ি পড়ে যায়, তেমনি বন্ধন হারালে আমরাও অচিরেই পতিত হই। মনে রেখো খোকা, সফল জীবন মানে কেবল উপরে ওঠা নয়। সফল জীবন মানে হলো নিজের শিকড়ের সাথে যুক্ত থেকে দায়িত্বের বাঁধনকে সম্মান করে মনের আকাশে টিকে থাকা। যারা বন্ধনকে ভালোবাসে তারাই সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছয়। এটাই জীবনের সত্য, এটাই সফল জীবন। তৃতীয় গল্প, শান্তিনিকেতনে অশান্তি। লিখেছেন চিত্রদীপ সোম। শান্তিনিকেতন বেড়াতে এসেছি আজ। 12টা নাগাদ চেকিং করেছি। সোনাঝুরি হাটের ঠিক পাশেই একটি রিসোর্টে। এসে প্রথমেই পড়লাম এক ফ্যাসাদে। রিসেপশনে ফর্মালিটি পূরণ করার সময় আই কার্ড আর ম্যারেজ সার্টিফিকেট চাইল। ব্যাগ হাতড়ে হুতড়ে দেখি আই কার্ড থাকলেও ম্যারেজ সার্টিফিকেটটা কোথাও নেই। নির্ঘাত শেষ মুহূর্তে তাড়াহুড়োয় ভুলে মেরে দিয়েছি ওটা ব্যাগে ঢোকাতে। এদিকে রিসোর্ট ম্যানেজার দেখি চোরা চোখে মাঝে মাঝে চাইছে আমার দিকে। স্বাভাবিক, আমাদের দুজনের বয়সের পার্থক্য এত বেশি যে অন্য কারোর বউ ভাগিয়ে এনেছি ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। আর শান্তিনিকেতন তো আজকাল এসব মৎস্যবেরী জায়গা হয়ে উঠেছে। মস্ত মুশকিলে পড়লাম। মৌহা মানে আমার গিন্নি
এতক্ষণ রিসিপশনের সোফায় বসে চারদিক চোখ বোলাচ্ছিল। সম্ভবত কোন কোন বিষয়ে নাক সিটকানো যায় তার একটা লিস্টই তৈরি করছিল মনে মনে। কিছু একটা সমস্যা হয়েছে আন্দাজ করে লিস্ট তৈরি করা অসমাপ্ত রেখেই কাউন্টারে এসে দাঁড়ালো। কি হয়েছে? মনে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটটা আনা হয়নি। সে কি? আলমারি থেকে বের করে খাটের ওপরেই তো রাখলাম, ব্যাগে ঢোকাও নেই। মনে হচ্ছে তাড়াহুড়োয় ঢোকাতে ভুলে গেছি। 5 সেকেন্ড নীরবতা বোধ হয়। তারপরেই তিনি বোমার মতো ফেটে পড়লেন। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, যে দিকটা আমি নিজে না দেখব সেই দিকটায় বিপদ বাঁধিয়ে বসবে। বেরোবার আগে পই পই করে জিজ্ঞাসা করলাম, সব নিয়েছো তো? তখন হ্যাঁ হ্যাঁ বলে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলে। এখন এই ফ্যাসাদ। বাজার থেকে 5টা জিনিস আনতে দিলে তার মধ্যে 2টো ভুলে যাও, নিজের ওষুধ খেতে ভুলে যাও। এত ভোলা মন নিয়ে যে একটা মানুষ চলতে পারে তোমাকে না দেখলে বোঝা যায় না। আমার হয়েছে যত জ্বালা। হাড় মাস ভাজা ভাজা হয়ে গেল এই লোককে বিয়ে করে। সারা জীবন এখন আফসোস করতে করতে জীবন যাবে। তেনার বাক্যবাণ চলতেই থাকলো। রিসোর্ট ম্যানেজার দেখি হা করে এতক্ষণ তেনার বাক্যবাণ আর একজোড়া কুপিত চোখের দিকে তাকিয়েছিলেন। গিন্নির র্যাপিড গোলাবর্ষণ একটু থামতেই আমাকে ফিসফিস করে বললেন, দাদা, আপনার রুম নাম্বার 102, এ নিন চাবি। ম্যারেজ সার্টিফিকেট দরকার নেই। আপনারা যে জেনুইন কাপেল তা বিলক্ষণ বুঝতে পেরেছি। কোনো দরকার হলে ইন্টারকামে 9 ডায়াল করবেন। গুড লাক দাদা। রুমে ঢুকতে ঢুকতে ভাবলাম, ম্যারেজ সার্টিফিকেট ছাড়াও তাহলে বিয়ের বিকল্প প্রমাণ অনেক কিছু আছে এ জগতে। আমার এই গল্প 3টি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা আপনাদের আনন্দ দিয়ে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।